এমন বৃষ্টির সন্ধ্যায় সাদা ভাত আর মাছ ভাজা পেলে আর কিছু দরকার লাগে না, বুঝলে তো? কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে গো। তুমি একদম ঠিক বলেছ। বড়লোক বাড়িতে বিরিয়ানি খায়, আরো কত দামি দামি খাবার খেতে পারে ওরা, কিন্তু আমরা এই সামান্য জিনিস যতটা আনন্দ পাই ততটা আর কেউ পায় না। ওরা যতই আমাদের গরিব বলে অপমান করুক, কিন্তু আমাদের এই সুখটুকু ওরা কখনো কেড়ে নিতে পারবে না। মাঝে মাঝে ভাবি যে দিনকাল কত বদলে গেছে। আমাদের ছেলেবেলার জীবন একেবারে অন্যরকম ছিল। সত্যি গো, আমার আর তোমার বিয়ের আজ কত বছর হয়ে গেল, আমাদের ছেলেটাই কত বড় হয়ে গেছে। দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে গেল গো। সেটাই তো ভাবছি। তারপর আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে। সামনে কি যে হবে কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো তোমাকে, বেশি চিন্তা করো না। তুমি তো মাঝি, আমি জানি জলে চারিদিক ডুবে গেলে খুব সমস্যা হবে, কিন্তু নৌকাটা যখন আছে তখন কোনো না কোনো একটা উপায় ঠিক বার করা যাবে। উপায় বেরুক না বেরুক, যে করি হোক বের করতেই হবে। তোমার প্রতি আমার অনেক ঋণ আছে। তোমাকে বড় খাটতে হয় আমাদের সংসারের জন্য। এত বছরে তোমাকে একটু শান্তি দিতে পারলাম না আমি, সেই দুঃখ কোনো দিন আমার যাবে না গো। কেন? এই যে আনন্দের সাথে সৎ পথেই সামান্য সাদা ভাত আর মাছ ভাজা খাচ্ছি, এটা কি কম পাও না নাকি? তুমি পাশে আছো, এর থেকে আর কি চাই? এত কষ্টের মধ্যে শুধু তোমার আর খোকার মুখের দিকে তাকিয়েই তো বেঁচে থাকতে ইচ্ছে করে আরো বেশি করে। এই সময় আবার কে এলো? এমনিতেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে কে আসতে পারে বলো তো? দাঁড়াও, তুমি খাও, আমি উঠে গিয়ে দেখছি। এ কি, শশাঙ্কদা তুমি? কেন, আমাকে দেখে বুঝি অবাক হয়ে গেলি? ভালোই তো খাওয়া দাওয়া চলছে তোদের। আজকাল এত বেশি মাছ পাচ্ছি যে বাজারে বিক্রি করে এত অতিরিক্ত হচ্ছে যে নিজে সারাদিন খেয়েই যাচ্ছিস, আর বাইরে বলে বেড়াচ্ছিস নিজেদের অভাবের গল্প। অভাবের গল্প আর কি বলবো? সত্যি সত্যি যে কষ্টের মধ্যে আছি তা তো চোখে দেখতেই পাচ্ছ। এই দুটো সামান্য শুকনো ভাত সারাদিনের পরে দুজনে মিলে খেতে বসেছি, তারপরেও এত কথা শোনাচ্ছ তুমি। তোর ছেলে কোথায়? সেই দুপুর বেলায় বেরিয়েছিল, হয়তো বৃষ্টির জন্য আটকে পড়েছে। ফিরতে আর একটু দেরি হবে। ঘরে এত বড় ছেলে রেখে দিয়েছিস আর উপার্জনের ধান্দা করছে না সে? দেখ, তোদের কাঁদুনি শোনার সময় আমার নেই। যেটা বলতে এসেছি কান খুলে শুনে রাখ। কি কথা? হরিপদ বাবুর থেকে যে টাকা ধার নিয়েছি সেই টাকা কোথায় এক্ষুনি দে। টাকা কোথা থেকে দেব এখন শশাঙ্কদা? কি বললি? টাকা নেওয়ার সময় তোদের খেয়াল থাকে আর দেওয়ার সময় খেয়াল থাকে না? এই আর সময় দেওয়া যাবে না। ঘাটে বাবু লোকজন পাঠিয়ে দিয়েছে। তোর নৌকা বাজেয়াপ্ত করা রইলো, টাকা দিয়ে নৌকা ছাড়িয়ে নিয়ে যাবি। এমন কাজ করবে না দাদা। এই ঝড় বন্যার সময় যদি নৌকাটা চলে যায় তাহলে যে মারা পড়বো। আর তোদের মতো একটা দুটো সমাজের আগাছা যদি এই ঝড়ে জলে ধুয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। তোরা মরলেও আমাদের কিছু আসে যায় না। হুঁ। কি হয়েছে? এই রকম চুপচাপ আছো কেন আজ? একদম ভালো লাগছে না। আকাশটা দেখেছো কিরকম অন্ধকার করে আছে? কালকে সারা সন্ধ্যা বৃষ্টি হলো, আজকে বৃষ্টি না হলেও মেঘ কাটছে না। কিন্তু তোমার মন তো অন্য কোনো কারণে খারাপ মনে হচ্ছে। কাল রাতে আমার ফিরতে দেরি হয়ে গিয়েছিল, আর সেই সুযোগেই শশাঙ্ক কাকা এসে বাবার নৌকাটা নিয়ে চলে গেছে। তার মানে তোমাদের যদি নৌকা না থাকে তাহলে সংসার চলবে কি করে? আসলে বাবা কিছুদিন আগে হরিপদ কাকার থেকে কিছু টাকা ধার নিয়েছিল আমাদের ঘর সারানোর জন্য। সেই টাকার জন্যই ওরা এইরকম শয়তানিটা করছে। কিন্তু তাই বলে এই ঝড় বৃষ্টির সময় নৌকা নিয়ে যাবে? ওরা কি আর মানুষের পর্যায়ে আছে যে মানুষের সুখ দুঃখ বুঝবে? আমাদেরকে তো মানুষ বলেই মনে করে না ওরা। কিন্তু তাই বলে তো এই অবিচার কিছুতেই মেনে নেওয়া যায় না, বলো? আমার মনে হয় আমাদের সম্পর্কটা নিয়ে এখন এত কিছু না ভাবাই ভালো। তার মানে কি বলছো কি তুমি? দেখো, আমি তোমাকে আমাদের অভাবের জীবনের মধ্যে এনে কষ্ট দিতে পারবো না। সারা জীবন কষ্ট পেয়েছে, সেই কষ্ট যদি আমি তোমাকে দিই
তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি কি পাগল হয়েছো? আমি কি তোমার বাড়িতে টাকা পয়সা সম্পত্তির জন্য আসতে চাই? দেখো, আমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটাই আমাদের থাকবে, তাই এইসব বিষয় একদম ভাববে না। ঠিক আছে, আমার এখন মন ভালো নেই, পরে তোমার সাথে কথা বলবো। যে করে হোক বাবার নৌকাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আমাকে। আমি এখন যাচ্ছি। তুমি কি দিন দিন চামার হয়ে যাচ্ছ নাকি? তার মানে হঠাৎ করে তুমি এই ভর দুপুরে কি বলা শুরু করলে? কেন, তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারি না? এই সপ্তাহে তুমি সুদের টাকা ধার দেওয়ার অজুহাতে কতগুলো গ্রাম্য সাধারণ মানুষের জিনিসপত্র অধিকার করেছে, তোমার কোনো খেয়াল আছে? ও তোমার কাছে কি এখন সেই নিয়ে আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমার কাছে না দাও, উপরওয়ালার কাছে তোমাকে ঠিক দিতে হবে। যে মানুষগুলো এত কষ্ট করে দুটো পয়সার মুখ দেখার পরে নিজেদের জীবন চালাতে পারে না, অথচ তোমার দাবি দেওয়াগুলো ঠিক পূরণ করে, তাদের গলা কাটার সময় তোমার অন্তত একটু তো ভাবনা চিন্তা করা উচিত। ওই গরিব ভিখিরিগুলোর জন্য ভাববো আমি? সোনার ডিম পাড়া হাঁসের গলা কাটে তোমার মতো বোকারা, যারা তোমাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে, তাদের উপর তুমি এভাবে অত্যাচার করছো। তাতে সেই দিন আর আসতে বাকি নেই যে যেদিন ওরা সবাই রেগে উঠে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাছাড়া এই ঝড় বৃষ্টির মধ্যে ওরা কিরকম কষ্টে আছে সেই সম্বন্ধে তোমার কোনো আন্দাজ আছে? দেখো, আমার কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করতে এসো না। তোমার যদি এতই ওদের জন্য আদিক্ষেতা, তাহলে যাও না, ওদের কাছে গিয়ে থাকো। তুমি এটা বললে তো আমাকে? কেন বলেছি শুনতে পাও না তুমি? এই এত বড় বাড়িতে এই এত বিলাসবহুল জীবন কাটানোর পর এখন যদি তোমার রাস্তার লোকগুলোর জন্য দরদ উঠে পড়ে, তাহলে তো এই বাড়িতে তোমার জায়গা হবে না। ঠিক আছে, তুমি থাকো তোমার এই অহংকার নিয়ে। তুমি, তোমার দলবল আর এই বাড়ি সবকিছু যদি একসাথে শেষ না হয়, তবে আমি আমার নাম বদলে দেব। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি কত কি করতে পারো আমার জানা আছে। এখন যাও তো চোখের সামনে থেকে, যত সব। যাচ্ছি, একদমই চলে যাচ্ছি, তবে তোমার পতনের দিন তোমার চোখের সামনে আমি ঠিক এসে হাজির হব, জেনে রেখো। কে আপনি? ইয়ে মানে, বাড়িতে বড় কেউ আছে? এটা তো সম্ভবত মাঝিদের বাড়ি। হ্যাঁ, আমার বাবা গোপাল মাঝি। বাবা এখন বাড়িতে নেই। ওই হরিপদ বাবুর লোকজন এসে আমার বাবার নৌকা নিয়ে চলে গেছে, তাই বাবা গেছে টাকার জোগাড় করতে। মা আছে বাড়িতে। দেখো মা, একজন অচেনা মানুষ এসেছেন। আপনাকে তো খুব চেনা চেনা লাগছে আমার, তবে সামনাসামনি কোনোদিন তো এর আগে দেখিনি। আসলে বড় কষ্ট পেয়ে এসেছি, আর লজ্জা করছে আমার বলতে যে আপনাদের নৌকা যে নিয়ে নিয়েছেন সে আমার স্বামী। এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছি না, আজকে রাতটুকু একটু আশ্রয় দেবেন? যদিও আমি হয়তো আপনাদের শত্রু। আচ্ছা ঠিক আছে, স্বামী আমাদের এত বড় সর্বনাশ করলো, তারপরেও আপনি আমাদের বাড়িতে আসতে পারলেন? আপনাদের তো অত বড় বড় বাড়ি আছে, তাহলে আমাদের বাড়িতেই বা কেন? ওই শয়তান লোকের বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ভেবেছিলাম আজ রাতটা রাস্তাতেই থাকবো, যতদিন না ওই অত্যাচারিত মানুষগুলোর জন্য কিছু করতে পারছি ততদিন নিজে কোনো আশ্রয়ে যাব না। কিন্তু এই বৃষ্টিতে দেখলাম ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জ্বর সর্দি বাঁধিয়ে বসবো, তারপর আর কারোর ভালো হবে না। আপনি ওনার বাড়ি ছেড়ে দিলেন কেন? তোমরা আমাকে কি ভাবো বলো তো আমি জানি না, কিন্তু আমিও তোমাদেরই মতো সাধারণ মানুষদের ভালো মন্দের কথা ভাবি। কিন্তু আমার স্বামী একদম আলাদা, আর সব থেকে খারাপ হচ্ছে ওর ওই সাগরেদ শশাঙ্ক। তাই ওদেরকে শায়েস্তা করতে হলে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো খুব গরিব মানুষ, অভাবের সাথে লড়াই করে প্রতিনিয়ত কোনো রকমে টিকে আছি। খাটাখাটনি করি আমি আর আমার স্বামী দুজনে মিলে। আমাদের ঘরে আপনি থাকবেন বলছেন বটে, কিন্তু কষ্ট হবে খুব। কোনো কষ্ট হবে না, তোমরাও তো মানুষ। তোমরা যদি এখানে থাকতে পারো তবে আমার এই বাড়িতে কিসের কষ্ট? তাছাড়া আমরা যদি খুব দ্রুত পরিকল্পনাগুলো না করি তাহলে আরো বড় সর্বনাশ হবে। দেখো, এই একটা রাত তোমাদের ঘরে থেকে আমি অনেক কিছু জানতে পারছি, বুঝতেও পারছি। কি বুঝতে পেরেছেন আপনি? আমাদের কষ্ট দুঃখ কিছু বুঝেছেন?
সারা জীবন এই বড়লোক বাড়ির বিশাল বড় প্রাসাদে বসে সত্যি যে গরিব মানুষগুলোর জীবন বোঝা যায় না, অন্তত সেইটুকু আমি অনুভব করেছি। আর সেজন্যই আমি স্থির করেছি যে গ্রামের সাধারণ মানুষদের জন্য আমি কিছু করব, কিন্তু তোমাদের সাহায্য ছাড়া হবে না। কি সাহায্য করতে পারি আমরা? দেখো, নৌকা চলে গেলেও এখানে জল অনেক, ছোট ছোট মাছও পাওয়া যায়। যদি ছোট জাল দিয়ে ওই মাছগুলো ধরে তোমাদের এই সাদা ভাত আর মাছ ভাজা করে সাধারণ মানুষদের দেওয়া যায়, তাহলে তারা আরো উপকৃত হবে আর হাতে কিছু টাকাও আসবে। হ্যাঁ, এই কথাটা তো আমরা ভেবে দেখিনি। ভেবে দেখো তো কত মানুষ কষ্টের মধ্যে আছে। বাবা অনেক কষ্ট করেছে সারা জীবন, এই দায়িত্বটা আমি নেব। সত্যি বলছিস? তুই দায়িত্ব নিবি? তাহলে তো মিটেই গেল ঝামেলা। আমরা 4 জন মিলে যদি শুরু করতে পারি তাহলে গ্রামের মানুষদের অনেক সুরাহা হবে। কিন্তু আমরা কি ওই নৌকাটার কোনোদিন ফিরে পাবো না? ধীরে ধীরে যদি গ্রামের সব মানুষদের আমরা উপকার করি এবং শেষ পর্যন্ত নিজের দলে আনতে পারি, তাহলে সবাই মিলে প্রতিবাদ করতে পারবো। আর যদি সবাই মিলে প্রতিবাদ করতে না পারি, তাহলে কখনো ওদের হারানো যাবে না। ঠিক আছে, তাহলে সেটাই হোক, আমরা সেটাই শুরু করব। তবে বেশি দেরি নয়, বৃষ্টি আরো জোরে আসছে, সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে। লোকজনের ওপর থেকে রাস্তায় বেরোতে পারবো না, তাই যা করার এখন থেকেই করতে হবে। আমি রাজি আছি, বাবাকে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি মাছ ধরতে, তোমরা ভাতের ব্যবস্থা করো। বাবু, সারা জীবন আমি আপনার জন্য এত করে গেলাম, আর শেষ পর্যন্ত এরকম একটা অবিচারের সাক্ষী থাকতে হবে ভাবিনি। কিসের অবিচার শশাঙ্ক? এই বাড়ির গৃহিণী কিনা শেষ পর্যন্ত ওই ভিখারি গোপাল মাঝির বাড়িতে গিয়ে উঠেছে। এখন নিতাই আর গোপাল গিন্নিমার মাথা খেয়ে আপনার বিরুদ্ধে কাজ করছে। এটাই ভেবেছিলাম, আবার সন্দেহ হয়েছিল যে এরকমই কিছু একটা হতে চলেছে। কিন্তু তার থেকেও ঘোরতর বিপদ ঘটছে। কি বিপদ শশাঙ্ক? আপনি নৌকা ছিনিয়ে নিয়েছেন এবং তার যোগ্য জবাব দিতে ওরা গ্রামের সাধারণ নদী নালা থেকে হাত জাল নিয়ে সরকারি মাছ চুরি করছে। তারপর চাইছে কি ওরা? আমি যতদূর খবর পেয়েছি, ওই মাছ আর কিছু রান্না করে সাধারণ এই ভিখারি ঘরের লোকগুলোকে খাওয়াবে। তারপর তো বুঝতেই পারছেন, ওই ছোট লোকগুলোকে যারা ভিক্ষে দেয় তাদের দলেই চলে যায়। তার মানে ওরা একটা দল পাকিয়ে আমার সর্বনাশ করবার চেষ্টা করছে, তাই তো? একদম ঠিক কথা। আর সেই জন্যই বলছি, আমাদের এখনই কিছু একটা করা উচিত। কি করতে চাইছো কি তুমি? আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি এমন একটা কাজ করব যে ওরা আপনার পায়ের কাছে এসে মাথা নিচু করতে বাধ্য হবে। আমার অনুমতি আছে শশাঙ্ক, তোমার বুদ্ধি আর ক্ষমতা সব লাগিয়ে দাও। ওরা যেন আমার পায়ে মাথা নিচু করে 2 দিনের মধ্যে। 2 দিন লাগবে না বাবু, 1 দিনের মধ্যে সব মিটে যাবে। আমি আসছি। মা, কোথায় তোমরা? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? তুই এরকম করছিস কেন? আর সকাল থেকে তুই কোথায় ছিলিস? আমাদের তো খাবার নিয়ে বেরোনোর সময় হয়ে গেল আজকে। বিউটিকে পাওয়া যাচ্ছে না মা কাল রাত থেকে। কি বলছো তুমি নিতাই? ঠিক বলছি আমি, ওর সাথে আমার এমনিতে একটু ঝগড়া চলছিল, কিন্তু আমাদের এই নতুন কাজের কথাটা ওকে বলতে যাব বলে কাল সন্ধ্যায় গিয়েছিলাম, কিন্তু তারপরে ওর খোঁজ কেউ দিতে পারেনি, কারণ ও বাড়িতে ছিল না। আমি ভেবেছিলাম হয়তো কোথাও গেছে, কিন্তু আজ সকালে গ্রামের কেউ ওর খোঁজ দিতে পারেনি, তাই আমার এখন খুব চিন্তা হচ্ছে। বিউটির সাথে তোমার সম্পর্কের কথা আর কে জানতো? গ্রামে অনেকেই জানে ব্যাপারটা। আমি কিছুটা আন্দাজ করতে পারছি। কি আন্দাজ জেঠিমা? একমাত্র বিউটিকে হাতে পেলে তবেই তোমাকে আটকানো সম্ভব, এবং তোমার মাধ্যমে আমাদের। তার মানে এই কাজ হরিপদ বাবুর? তবে আমি যতদূর আমার স্বামীকে চিনি, তার মাথায় এত বুদ্ধি নেই। আর আমার স্বামী নিজে এই কাজ করেনি, করেছে ওই শয়তান। তাহলে এবারে কি হবে? আমাদের ধৈর্য ধরতে হবে। যদি তাড়াহুড়ো করি তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে, আমাদের এই পরিকল্পনা এবং বিউটির জীবন। না, এটা হতে পারে না। আমার প্রচন্ড রাগ হচ্ছে। ঝামেলা আমাদের নিয়ে,
কিন্তু মাঝখানে বিউটিকে আনলো কেন ওরা? হ্যাঁ, এটাকেই তো শয়তানি বলে। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন চলো, আমাদের কাজে যেতে হবে। যত সম্ভব মানুষকে এক জায়গায় করতে হবে। জ্যাঠামশাই, একটু বাইরে এসে দেখুন, আমরা এসেছি। ব্যাহ, আমি শুনেছি যে তোমরা গরিব মানুষদের খাবার দিচ্ছ, কিন্তু তুমি যে ওই বাড়ির বউ হয়ে এই সাধারণ মানুষদের সাথে মিশে আমাদের কথা ভাববে সেটা তো কোনোদিন ভাবতেই পারিনি। কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি, আপনার অভিজ্ঞতার সাহায্য লাগবে। কিন্তু আমি কি সাহায্য করতে পারি তোমাদের এই বৃদ্ধ বয়সে বলো তো? আমাদেরকে আটকানোর জন্য বিউটিকে অপহরণ করেছে আমার স্বামীর দলবল। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে, আর আমাদের এই কাজও চালিয়ে যেতে হবে। আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মানে এরকম শয়তানি শুরু করেছে এখন ওরা। ওরা যে শয়তান সেটা জানতাম, তবে এত বড় বদমাইশি করবে সেটা তো কোনোদিন ভাবিনি। ওই লোকটাকে আমার স্বামী বলে পরিচয় দিতেই ঘেন্না হচ্ছে। ঠিক আছে, চলো, আমি তোমাদের সাথে যাচ্ছি। এই গ্রামে আমার একটা পরিচিতি আছে। সাধারণ মানুষকে যদি আমি তোমাদের সাথে গিয়ে বলি, তাহলে নিশ্চয়ই তারা একজোট হয়ে এসে দাঁড়াবে পাশে। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো মাস্টার মশাই। আজ বিপদ শুধু আমাদের নয়, আজ যদি বিপদ আমাদের হয়, কাল এই বিপদ সারা গ্রামের মানুষের যে কোনো কারোর হতে পারে। তাই আমাদের যে করেই হোক এগিয়ে আসতে হবে একজোট হয়ে। ঠিক আছে, দেরি করবার সময় নেই, চলো। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ করলি তুই? বাবু, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কি বললি তুই? তুই নিজে মেয়েটাকে ধরে এনে বললি ওদেরকে আটকানোর চাবিকাঠি পাওয়া গেছে, আর এখন বলছিস মেয়েটাকে কি পাওয়া যাচ্ছে না? আমি তো ওকে ওই নিচের ঘরে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু তারপর দেখতে পাচ্ছি না কোথায় গেছে। ঘরের ভেতর থেকে কি হাওয়া হয়ে যাবে? জানলাটা ভাঙা পিছনের। শালা, তুই কি ঘরে থেকে আমাকে বাঁশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? এত বড় কাজটা করবার আগে একরকম ছিল, কিন্তু এখন যদি ওই মেয়েটা গ্রামে গিয়ে সবকিছু বলে দেয়, তাহলে বুঝতে পারছিস আমাদের কি হবে। আমি বুঝতে পারছি, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। এখন যে করেই হোক আমাদের খুঁজতে যেতে হবে। কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে তুই খুঁজতে? চল, আমিও যাব তোর সাথে। বাবু, আমি একা যাব? থাক, তোর উপরে আমার সব ভরসা চলে গেছে। যে একটা সামান্য মেয়েকে ঘরে আটকে রেখে দু চারটে গরিব মাঝিকে সাহায্য করতে পারে না, তাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এখন আমি যা বলবো তাই করবি, তুই চল আমার সাথে। ওরে বাপরে বাবা! বাবু, এটা কি হলো? আমরা কোথায় এসে পড়লাম? এখানে তো এই গাড্ডাটা ছিল না। ওরে, আমি ভালো করে সাঁতার কাটতে পারি না রে। শালা, তোর কথা শুনে যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি বিপদ। গ্রামে কোথায় গাড্ডা আছে, কোথায় কি আছে সেগুলোর খবরও রাখতে পারিস না। এই গাড্ডাটা আমিই বানিয়েছি তোমাদেরকে ফেলার জন্য। তুই এখানে? শুধু আমি নই, সারা গ্রাম উপস্থিত হয়েছে। ভালো করে চেয়ে দেখো, তোমাদের শয়তানি দেখতে। আমাকে ক্ষমা করে দে মা, এই শয়তান শশাঙ্ক যা করার করেছে রে। আর আমি কি নিজের জন্য করেছি? তুমি ওই জেলেদের সাহেস্তা করার উপায় খুঁজছিলে, তাই আমি বুদ্ধি দিয়েছিলাম। আমি ক্ষমা চাইছি ভাই, আমাদেরকে ছেড়ে দাও। আমরা দুজনেই ভুল করেছি। এরকম অপহরণ করা বা এসব করা উচিত হয়নি। প্রথমে একজন অসহায় মানুষের নৌকা কেড়ে নিলে, যেমন সাধারণ মানুষের জিনিসপত্র কেড়ে নাও তোমরা। সামান্য কিছু টাকা ধার দিয়ে তারপরে মানুষকে ফাঁদে ফেলে ফাঁসানোর ধান্দা। তোমরা ভালোই করেছো। হ্যাঁ হ্যাঁ, মানছি আমরা ভুল করেছি, এবং তারপরেও অন্তত
আমি আমার নিজের বউয়ের কথা না শুনে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত সামলাতে না পেরে তোকে অপহরণ করেছে, কিন্তু তোর কোনো ক্ষতি করবার ইচ্ছে তো আমার ছিল না। এখন তোমার বিচার করবে এই গ্রামবাসীরা, এরা যা বলবে তোমার তাই হবে। এই গ্রামে তোমাদের আর স্থান হবে না। নৌকা, বাড়িঘর, টাকা পয়সা সব কিছু রেখে তোমরা এক্ষুনি চলে যাবে। আর যদি না যাও তাহলে এই গাড্ডার মধ্যেই তোমাদেরকে ফেলে মাটি চাপা দিয়ে দেব আমরা। না 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 না, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা মরতে চাই না। তার থেকে ভালো আমরা চলে যাব, কিন্তু তুমি কি আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না পদ্মা? তুমিও কি ওটাই চাও? আমি যেদিন তোমার বাড়ি থেকে চলে এসেছিলাম সেদিন অন্তত মনের মধ্যে আশা ছিল যে তুমি ভালো হবে এবং আমরা আবার এক হতে পারবো। কিন্তু এই যে তুমি ঘটনা ঘটিয়েছো, এরপর থেকে তোমাকে স্বামী বলে আমি আর কখনো পরিচয় দেব না। যদি তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে না যাও তাহলে রমেন মাস্টার মশাই যা বলেছেন আমরা তাই করব। আর আমার বাকি জীবনের কাজ হবে তোমার সব টাকা এবং সম্পত্তি যা তুমি এই মানুষগুলোর থেকে অধিকার করেছো তা এই মানুষগুলোকে বিলিয়ে দিয়ে গ্রামের উন্নতি করা। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমাদের ক্ষমা করে দিও। বাকি জীবনটা এইভাবে ভিখিরির মতো ঘুরে ঘুরে রাস্তায় কাটাবো। তোমরা দেখেছো তো মানুষের ক্ষতি করলে কেমন ক্ষতি হয় নিজের। তোমরা এরকম কারোর সাথে করো না।